আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ২৬ এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী, নিলামবাজারে হিমন্তর হাই ভোল্টেজ সভা, কাটলজোড়ায় প্রচারে জট, মিত্রজোটকে জয়ী করার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর। কাশ্মীর উপত্যকার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন মুসলিম সমাজ। হাতে কালো কাপড় বেঁধে নিন্দায় মুখর হাইলাকান্দির মুসলিম সমাজ। জাতীয় লোক আদালতের শুনানির তারিখ পরিবর্তন। কংগ্রেসের পালে হাওয়া তুলতে আজ বরাক উপত্যকায় ৬০ রকিবুল। বাবুরবাজারে জনসভা এআইসিসি সম্পাদকের। বাগপুরে প্রচার চালাবেন ডুবলির সাংসদ। ৪ দিনের পুলিশি হেফাজতে ইউডিএফ বিধায়ক আমিনুল, লাগলো যাবজ্জীবনের দ্বারাও। সাধারণ মানুষের সেনা ইউনিফর্ম পরা নিষিদ্ধ, লঙ্ঘনে জেল জরিমানা। মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার ফাঁসির দাবি এনআইএর, চূড়ান্ত রায় ৮ মে। এবং সর্বশেষ খবরটি হলো, নিরাপত্তায় গলদ ছিল স্বীকারোক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, পদত্যাগের দাবি বিরোধীদের। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযানে সামিল হতে সীমান্ত জেলা শ্রীভূমিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজারে এক নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নিলামবাজার এসবি বিদ্যানিকেতন হাইয়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে সুবিশাল মঞ্চ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়েছে। গেরুয়া সবুজ রঙে গোটা মাঠকে সাজিয়ে তোলা হয়েছে। মাঠ সহ নিলামবাজার মার্কেট এলাকা দলীয় পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। বরাকের ২ মন্ত্রী সহ দলীয় নেতারা সভাস্থল ঘন ঘন পরিদর্শন করে খোঁজখবর নিয়েছেন। আজ সকাল ১১টায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নিলামবাজার খেলার মাঠে অবতরণ করবে। এর জন্য একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। জেলার দলীয় সকল জেলা পরিষদ প্রার্থী সহ কর্মী সমর্থক সহ সাধারণ জনতা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর সফরকে সফল ও সার্থক করে তুলতে জেলা বিজেপি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আজ সকালে কুম্ভিগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সোজা হেলিকপ্টারে নিলামবাজারের সভাস্থলে উপস্থিত হবেন। তবে আবহাওয়া অনুকূল না থাকলে তিনি সড়ক পথেও নিলামবাজারের জনসভায় উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২রা মে ভোট গ্রহণ। এর আগে মুখ্যমন্ত্রীর এই সভা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর সভা দলের অবস্থান আরো শক্তিশালী হবে অভিমত বিজেপি নেতাদের। এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে জেলা সভাপতি মনে করছেন। জেলার সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপির সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রীর জনসভায় ১০,০০০-এরও বেশি লোকের বসার আসনের ব্যবস্থা করা হয়েছে। এখানে সব ধরনের জরুরি পরিষেবা সহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিলামবাজারের নির্বাচনী সভাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। শুক্রবার জেলা সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নিলামবাজার খেলার মাঠে গিয়ে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর সভার সভাস্থল সাজানো, মঞ্চ নির্মাণ, বসার আসনের ব্যবস্থা ইত্যাদির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। বিজেপি জেলা সভাপতি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জ মন্ডলের সভাপতি অভিজিৎ দাস, বিজেপি মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, প্রাক্তন মন্ডল সভাপতি অভিজিৎ রায় সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও দলীয় নেতৃত্ব সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়েও ঘন ঘন খেলার মাঠ পরিদর্শন করে খোঁজ নিচ্ছেন। অপরদিকে কাটলজোড়ায় প্রচারে জট, মিত্রজোটকে জয়ী করার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অগপজনের প্রার্থীদের পালে হাওয়া তুলতে শুক্রবার দক্ষিণ হাইলাকান্দির গাড়মুড়া, জামিরা, হরিশনগর, কাটলজোড়া সহ বিভিন্ন স্থানের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দলীয় কর্মীদের তাতিয়ে গেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একদিনের সফর সূচি নিয়ে শুক্রবার দক্ষিণ হাইলাকান্দি এসে বেশ কটি নির্বাচনী জনসভায় অংশ নেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন মন্ত্রী ঘাড়মুড়া, দুর্গাবাড়ি, জামিরা রেল স্টেশন, কাটলজোড়া বাজার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন প্রতিটি জনসভায় কংগ্রেসের তীব্র সমালোচনা করে দুর্নীতিমুক্ত ও ভ্রষ্টাচার মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপি অগপ জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। জামিরার জনসভায় তিনি মিত্রজোট অগপর প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকার সব ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর সম উন্নয়ন করে যাচ্ছে। গরিব জনগণ সরকারি সাহায্য ও সুবিধা পাচ্ছে। অরুণোদয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় সহ বিভিন্ন কর্মসূচির সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। এদিন ত্রিস্তরীয় পঞ্চায়েত দখল করতে দলীয় কর্মীদের সর্বশক্তি দিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি। প্রতিটি সময় এলাকার সামগ্রিক বিকাশ ও উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে তিনি দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস জমানায় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ছিল না। কংগ্রেস সরকার সাধারণ মানুষের চাহিদা পূরণে চূড়ান্ত ব্যর্থ ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সর্বত্রই উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো জ্বলছে। অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির উল্লেখ করে এসব সুযোগ সুবিধা এবং জনকল্যাণমুখী কর্মসূচির কথা বিবেচনা করে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। বলেন, বিজেপি প্রার্থীদের জয়ী করুন। উন্নয়নের দায়িত্ব নেবেন মুখ্যমন্ত্রী সহ বিজেপি দল ও সরকার। তিনি শান্তি ও প্রগতির জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতানোর ডাক দেন। অপরদিকে কাশ্মীর উপত্যকার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন হাইলাকান্দি জেলার মুসলিম সমাজ। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর হাইলাকান্দি জেলার বিভিন্ন জামে মসজিদের সামনে হাতে কালো কাপড় বেঁধে পহেলগাঁও কাণ্ডের নিন্দা জানানো হয়। এদিন বিভিন্ন মসজিদের সামনে আয়োজিত প্রতিবাদী সমাবেশে বিভিন্ন বক্তা বলেন, কাশ্মীর উপত্যকায় হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছে। এদিন দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ মসজিদের সামনে আয়োজিত প্রতিবাদী সমাবেশে পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকারকে প্রত্যুত্তর দেওয়ার আহ্বান জানানো হয়। নিরীহ পর্যটকদের উপর হামলাকারীদের খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি প্রদানেরও দাবি জানানো হয়। অনুরূপভাবে এদিন বিভিন্ন মসজিদের সামনে মুসলমানরা সমবেত হয়ে পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পাক জঙ্গিদের উপযুক্ত জবাব দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। অপরদিকে জাতীয় লোক আদালতের শুনানির তারিখ পরিবর্তন। জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের রাষ্ট্রীয় লোক আদালতের শুনানির পূর্ব নির্ধারিত তারিখ 10 মের পরিবর্তে 14 জুন ধার্য করা হয়েছে। সুতরাং যারা মোটর বাহন অধিনিয়ম, মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি ইত্যাদি বা প্রাক মোকদ্দমা মামলা যেমন অনাদায়ী ব্যাংক ঋণ, বিদ্যুৎ এবং টেলিফোন বিল ইত্যাদির মামলা সংক্রান্ত বিষয়ে জেলা আদালত, ফ্যামিলি কোর্ট শিলচর এবং এসডিজিএম আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পেয়েছিলেন, তাদের পূর্বের ওই তারিখে হাজির না হওয়ার জন্য কাছাড় জেলার আইন পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক নোটিশে জানিয়েছেন। অপরদিকে কংগ্রেসের পালে হাওয়া তুলতে আজ বরাকে 60 রকিবুল। বাবুরবাজারে জনসভা এআইসিসি সম্পাদকের। বাগপুরে প্রচার চালাবেন ধুবড়ীর সাংসদ। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে আজ বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে প্রচার অভিযান চালাবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা এআইসিসি সম্পাদক পৃথ্বীরাজ ছাটে এবং ধুবড়ীর সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। শুক্রবারই শিলচর এসে পৌঁছেছেন পৃথ্বীরাজ। আজ কাটিগুড়ার বাবুরবাজার পয়েন্টের কাছে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বাগপুর সোনাবাড়িঘাট অঞ্চলে জনসভায় যোগ দেবেন সাংসদ রকিবুল হোসেন। দলীয় সূত্রে একথা জানা গেছে। কাছাড়ের সবকটি অঞ্চলে ইতিমধ্যে জনপ্রচার অভিযান চালিয়ে যাচ্ছে জেলা কংগ্রেস। ব্লক কংগ্রেস কমিটিগুলো নিজ এলাকাগুলিতে প্রচার অভিযানে রয়েছে। এরই মধ্যে প্রার্থীদের পালে হাওয়া তুলতে উপত্যকা জুড়ে প্রচার চালাবেন কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, বাবুরবাজারে নির্বাচনী জনসভার আগে দুটি সাংগঠনিক সভায় যোগ দেবেন এআইসিসি সম্পাদক। একটি সভা হবে উদারবন্দ ব্লক কংগ্রেস কমিটির সঙ্গে এবং অন্যটি সাংগঠনিক সভা হবে কালাইনে। বিকেল 3টায় বাবুরবাজার পয়েন্টে জনসভা আয়োজন করেছে কংগ্রেস। শনিবার বাবুরবাজারে সাপ্তাহিক বাজারে রয়েছে, ফলে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান কংগ্রেস কর্মকর্তা। ওই এলাকায় কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী অনুরাধা দাস ময়দানে রয়েছেন। তার হয়ে প্রচার চালাবেন কেন্দ্রীয় নেতা। অন্যদিকে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন রবি বেগম মজুমদার। তার নির্বাচনী কেন্দ্রে সভা করবেন ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। আজ বাগপুরে সকাল 10টা থেকে শুরু হবে জনসভা। এরপর শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চলে রকিবুল প্রচার অভিযানে অংশ নেবেন। উল্লেখ্য, কংগ্রেস বিভিন্ন অঞ্চলে প্রচারে জোর তুললেও প্রথমবারের মতো কেন্দ্রীয় নেতারা কাছাড় জেলায় প্রচারে অংশ নিচ্ছেন। যদিও বরাকের প্রতিটি অঞ্চলে পঞ্চায়েত নির্বাচন ঘিরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতা ও জেলা সভাপতিরা। তারপরও শাসক দলকে ক্লিন বোল্ড করার লক্ষ্যে প্রত্যেক প্রার্থীর পালে হাওয়া তুলতে
জোড়ো হাওয়া তোলার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির। তাই এবারে বরাকের দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে এসেছেন সাটে ও রকিবুল। অপরদিকে 4 দিনের পুলিশি হেফাজতে ইউডিএফ বিধায়ক আমিনুল, লাগলো যাবজ্জীবনের দ্বারাও। নগাঁও জেলা আদালতে হাজির করে 4 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামকে। আমিনুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারা সহ আরও বেশ কয়েকটি জামিনবিহীন ধারায় মামলা রুজু হয়েছে। এই ধারায় দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সমূহ সম্ভাবনা। উল্লেখ্য, 22 এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলা ও 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফের কর্মী আত্মঘাতী জঙ্গি হানার পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্বের ষড়যন্ত্রের ফলেই হয়ে থাকতে পারে বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন একটি রাজনৈতিক সভায়। তারপরে পুলিশ নগাঁও সদর থানায় মামলা রুজু করে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশ জানিয়েছে, জনসমক্ষে বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য দিঙ্গের বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 152, 196, 197(1), 113(3), 352, 353 ধারায় মামলা রুজু হয়েছে। 152 ধারা হলো ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিভিন্ন করে এমন কার্যকলাপ করা। এই ধারা অনুযায়ী 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার শাস্তি দেওয়া হতে পারে। 196 ধারা হলো ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা, বর্ণ বা সম্প্রদায়ের উপরে বিভেদ তৈরি করা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার কাজে বাধা দেওয়া। এই ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। 113(3) ধারা হলো সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেওয়া, প্রচেষ্টা করা, ষড়যন্ত্র করা বা সহায়তা করার সাথে সম্পর্কিত। এই ধারা অনুযায়ী 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। অপরদিকে সাধারণ মানুষের সেনা ইউনিফর্ম পরা পুরোপুরি নিষিদ্ধ, লঙ্ঘনে জেল, জরিমানা। পহেলগাঁওয়ে সেনা ইউনিফর্ম পরে জঙ্গিদের হামলার ঘটনার পর সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর পোশাক পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে কেউ যদি সেনা, নৌ বা বিমান বাহিনীর ইউনিফর্মের মতো পোশাক পরে ধরা পড়েন তাহলে 3 মাসের জেল ও 500 টাকা জরিমানা হতে পারে। বৈশরণ উপত্যকায় সেনা ইউনিফর্ম পরে জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালায়। পর্যটকরা প্রথমে ভেবেছিলেন সেনা সদস্যরাই তাদের সাহায্য করতে এসেছেন, কিন্তু পরে বুঝতে পারেন তারা জঙ্গিদের ফাঁদে পড়েছেন। এই ঘটনার পরে সেনা ইউনিফর্মের ব্যবহার নিয়ে কঠোর নীতি জারি করা হয়। অপরদিকে মালেগাঁও বিস্ফোরণের সাধ্বী প্রজ্ঞার ফাঁসি চাইল এনআইএ, আগামী মাসেই চূড়ান্ত রায়। মালেগাঁও বিস্ফোরণ মামলায় ফের বিপাকে প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। 17 বছরের পুরনো ওই মামলায় প্রাক্তন বিজেপি সাংসদের ফাঁসি চাইল জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ। সাধ্বী আরেক অন্যতম অভিযুক্ত কর্নেল পুরোহিত সহ মোট 7 অভিযুক্তের ফাঁসি চেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। প্রজ্ঞা সহ 7 অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দ্বারায় অভিযোগ এনেছে এনআইএ। প্রায় 1,500 পাতার রিপোর্টে সাধ্বী প্রজ্ঞা, কর্নেল প্রসাদ পুরোহিত, অজয় রুহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদীর বিরুদ্ধে ইউপিএর 16 এবং 18 ধারা ও ভারতীয় দণ্ডবিধির 120(b), 302, 307, 324, 326, 327 ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একাধিক রাষ্ট্রদ্রোহিতার দ্বারা রয়েছে। মুম্বাইয়ের বিশেষ আদালত আগামী 8 মে এই মামলার রায় ঘোষণা করবে। ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে। এই মামলায় সাক্ষী দিয়েছেন 291 জন। উল্লেখ্য, 2008 সালের 29 সেপ্টেম্বর মুম্বাই থেকে প্রায় 270 কিলোমিটার দূরে মালেগাঁও কেঁপে উঠে প্রচন্ড বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন 6 জন নিরীহ মানুষ, আহত হয়েছিলেন প্রায় শতাধিক। তারপরই তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাধ্বী প্রজ্ঞা ও ভারতীয় সেনার কর্নেল পুরোহিত। ভারতে হিন্দু সন্ত্রাসবাদ শাখা বিস্তার করছে এমনটাই অভিযোগ তুলেছিল তৎকালীন ইউপিএ সরকার। হামলার পর হেমন্ত করকরের নেতৃত্বে এই মামলার তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। ওই বছরই মুম্বাই হামলায় শহীদ হন তিনি। তারপর 2011 সালে মালেগাঁও বিস্ফোরণের তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, ওই বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত সহ ওই 7 অভিযুক্ত। শুধু তাই নয়, অভিনব ভারত নামের একটি জঙ্গি সংগঠন তৈরি করে নাশকতা চালানোর অভিযোগ আনা হয় এদের বিরুদ্ধে। যদিও সমস্তটাই ষড়যন্ত্র বলে দাবি করেন অভিযুক্ত। এবার 7 অভিযুক্তরই ফাঁসি চাইল জাতীয় তদন্তকারী সংস্থা। অপরদিকে নিরাপত্তায় গলদ ছিল স্বীকারোক্তি অমিত শাহের। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে অবশেষে বড় স্বীকারোক্তি এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকে অমিত শাহ স্পষ্টভাবে মেনে নেন যে হামলার সময় নিরাপত্তায় গলদ ছিল। অমিত শাহ বলেন, কিছু ভুল না হলে তো আজ আমরা এখানে বসে আলোচনা করতাম না। কোথাও না কোথাও ত্রুটি ছিল, আর সেটাই খুঁজে বের করতে হবে। এদিকে ভয়াবহ জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি উঠেছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, এত বড় হামলার কোনো পূর্বাভাস কেন পায়নি গোয়েন্দা বিভাগ? কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে পর্যাপ্ত নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হলো স্বরাষ্ট্র মন্ত্রক? কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছেন, এই হামলা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীনতা স্পষ্ট। কর্ণাটকের আইটি মন্ত্রী প্রিয়াঙ্কা খার্গে এক্স পোস্টে লিখেছেন, সরকার এই হামলাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক অশান্তি চড়াতে পারে, কংগ্রেসের উপর দোষ চাপাতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর কি সাহস আছে অমিত শাহকে পদত্যাগের নির্দেশ দেওয়ার? আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।